ন্যাচারাল বাথরুম দেখুন, এইটা কিন্তু এখানে ইউনিক, মানে এটা দারুণ দারুণ, মানে জাস্ট কল্পনার বাইরে। দেখুন, এই হচ্ছে বাথরুমের ভেতরটা, মানে ওয়াশরুম। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। মানে জঙ্গলে আড়াল হয়ে গেছে, পেছনেই রয়েছে পাহাড়, সীমাপুরি পাহাড়। ওখানে কিন্তু আপনারা ট্রেক করে উঠতে পারেন। জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। ঘরে কোনো নেটওয়ার্ক নেই, এখানে একটু বসবো, এয়ারটেলের নেটটা যদি পাওয়া যায় হটস্পট দিয়ে কানেক্ট করে, কারণ আজকে নমস্কার আমার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাই সেই সাথে শুভ সকাল। আজ নতুন একটা দিন, আর এই নতুন দিনে কিন্তু আবারও একটা আপনাদের সাথে নিয়ে নতুন একটা বেড়ানোর শুভারম্ভ। আর এবারে কিন্তু আমার সাথে এই ট্যুরে রয়েছে উমেশ দা। আপনারা কিন্তু সকলেই চেনেন উমেশ দাকে, যারা আমার পুরনো দর্শক বন্ধু রয়েছেন, যারা আমার ভিডিও দেখেছেন নিয়মিত, তাদেরকে আর উমেশ দার সঙ্গে পরিচয় করে দিতে হবে না। তবে এইবারে কিন্তু একটা মজার ব্যাপার হলো, উমেশ দা হচ্ছে একটা প্রতিজ্ঞাবদ্ধ সিদ্ধান্তে এসছে যে ছোট ট্যুরগুলো উমেশ দা থাকবে, বড় ট্যুরগুলো থাকবে না। তাহলে বড় ট্যুরগুলো থাকবো না, তার কারণ একটা হচ্ছে যে বড় ট্যুরে এই শীতকালে এত বেশি লাগেজ আমাদের নিয়ে যেতে হয়। হ্যাঁ, সেই কারণের জন্যই ছোট ট্যুরে লাগেজ কম নাকি? ছোট ট্যুরে মোটামুটি লাগেজ কম হয়। হ্যাঁ, সেই সব কারণেই আমরা চিন্তা করেছি ছোট ট্যুরই আমি আসবো। উচ্চ চিন্তাধারণা, উচ্চ চিন্তাধারণা। এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ের উপর আমরা বেরিয়েছি অনেকক্ষণ, প্রায় মোটামুটি কি ঘন্টা 1.5-2 তো হবেই নাকি? হ্যাঁ, তখন ভোর রাত, সবেমাত্র ভোরের আলো ফুটছে। আর আমার পাশে ড্রাইভারের সিটে জায়গা দেখছেন রিপনদা। এই রিপনদাও কিন্তু ছিল, আপনারা যে কত পর্ব দেখলেন মৌলিসা রিসর্ট আর তেপান্তরের যে ভিডিও আপনারা দেখলেন 31 আমরা বেরিয়েছিলাম, তখন কিন্তু রিপনদা আমার সঙ্গে এই ট্যুরে ছিল, আর আবারও এই ট্যুরে রিপনদা থাকছে। আগামী দিনে চ্যানেলে বেশ কিছু পর্ব আসবে আপনাদের জন্য, টোটালি অফবিট রাজ্য ও রাজ্যের বাইরে এবারের ভ্রমণ সিরিজ জমজমাটি সুপারহিট। এখন বাজছে ঘড়িতে 8:43। আমরা শুরু করেছিলাম উমেশদা কখন, ওই 6টার দিকে, 6:45। হ্যাঁ, আজকে সব থেকে বড়ো ব্যাপার আর একটা তো বলা হয়নি আপনাদের, উমেশদা আমাকে আজকে ঘুম থেকে তুলেছে। হ্যাঁ, আমার তোলার কথা ছিল উমেশদাকে 4:30-এ, 4:29 উমেশদা তুলেছে। মানে আমার, হ্যাঁ সেটা অন্যদিন হয়, ওই আমাকে উঠিয়ে দেয়। ওটাই তো বললাম, মানে এটা একটা তাজ্জব ব্যাপার। হ্যাঁ, আমি ওকে উমেশদা পুরো ফুল এনার্জিতে আছে আজকে। যাই হোক, আমরা এই মুহূর্তে পার করছি পানাগড় বাইপাস। সময় একটু অনেকটাই বেশি লাগলো, তার কারণ হচ্ছে কিছু জায়গায় ফ্লাইওভার তৈরি হচ্ছে, কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল, সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হচ্ছে। যাই হোক, ওই জন্য একটু এখন মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্গাপুর পৌঁছতে, এদিকে পেছন দিকে কলকাতা যেতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে আগের তুলনায়। তো সড়ক পথে যারা যাবেন, আমি বলে রাখি, সড়ক পথে কিন্তু রুট অনেকগুলো রয়েছে। তো আমাদের আজকে যেখানে গন্তব্য, আমরা যাব পাহাড়পুর ইকো রিসর্ট। তো পাহাড়পুর কী করে যাবেন আপনাদের জানিয়ে রাখি, সেটাই আগে। সড়ক পথে যারা যাবেন তাদের জন্য রয়েছে প্রচুর অপশান। যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য আরামবাগ বিষ্ণুপুর রোড ধরে একদম বাঁকুড়া হয়ে ছাতনা থেকে চলে আসতে পারেন পাহাড়পুরে। কিলোমিটার ওই 200-1500 কিলোমিটার রাস্তা পড়বে, ওটাই সবচেয়ে কিন্তু শর্টকাট রাস্তা। আর চাইলে, কারণ রাস্তাটা একটু খারাপ ওই দিকে, চাইলে কিন্তু এই রোডটা আপনারা ধরতে পারেন, মানে বর্ধমান দুর্গাপুর হয়ে আমরা যেভাবে যাচ্ছি আর কি। রানীগঞ্জ থেকে বাঁদিকে ভেঙে যাচ্ছে মেজিয়া হয়ে, সালতোড়া হয়ে কিন্তু আবার বাঁদিকে ভেঙে গেলেই কিছুটা রাস্তা গেলেই আমরা পাহাড়পুর পৌঁছে যাবো। নম্বর রুট বলতে আপনারা কিন্তু বাঁকুড়া হয়েও যেতে পারেন, মানে যেটা দুর্গাপুর বর্জরা হয়ে বাঁকুড়া যাচ্ছে, বাঁকুড়া থেকে ছাতনা হয়ে সেম রাস্তা যেটা বললাম কলকাতা থেকে। আবারও একটা রুট আছে, সেটা হচ্ছে আপনাদের বর্জরা থেকে ডান দিকে ভেঙে যাচ্ছে, মানে গঙ্গাজল ঘাটি জাস্ট যাওয়ার আগে ডান দিকে যে রোডটা চলে যাচ্ছে সালতোড়া রোড, ওখান থেকে গঙ্গাজল ঘাটির ওইখান থেকে 22 কিলোমিটার রাস্তাটা, সেই সালতোড়া হয়ে আপনারা যেতে পারেন। তো অনেকগুলো রুট, আমরা যাচ্ছি রানীগঞ্জ হয়ে, প্রথমেই বললাম। তো চলুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, সবটা অবশ্যই জানাবো আপনাদের আমাদের যাত্রার অভিজ্ঞতা কী, তাই তো উমেশদা? এবং মানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তথ্য, কোনো কিছু বাদ দেবো না। কলকাতা থেকে যারা আসবেন
তারা জেনে রাখুন পাহাড়পুর ইকো রিসর্ট আসার জন্য তাদের সবচেয়ে নিকটবর্তী স্টেশন ইন্দ্রবিল। এছাড়াও আদ্রা জয়চণ্ডী পাহাড় অর্থাৎ রঘুনাথপুর অথবা ঝাটিপাহাড়ি স্টেশন ব্যবহার করতে পারেন। সেখান থেকে গাড়ি অথবা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারবেন পাহাড়পুর। সবচেয়ে কাছে বাসস্ট্যান্ড কাশীপুর অথবা তালাজুড়ি। বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও পেয়ে যাবেন। এরপর যাত্রাপথে আমাদের প্রথম বিরতি পাঞ্জাবি মোড়। আজকে করব একেবারে একটু অন্যরকম টিফিন। দেখুন তো চিনতে পারেন কিনা। অ্যাকচুয়ালি কিন্তু এই রানীগঞ্জে যাওয়ার একটাই উদ্দেশ্য, লিফটিং খাওয়ার জন্য। আমরা পারতাম দুর্গাপুর বরজোড়া হয়ে গঙ্গাজলঘাটি রাস্তা ধরতে, মানে গঙ্গাজলঘাটি থেকে আগে যে রাস্তাটা, এই লিফটির জন্যই কিন্তু আসা এদিকে। ভালো স্বাদ, ভালো খেতে। খেতে ভালো। আমরা ভেবেছিলাম শুকনো এটা শাকা নতুনত্ব একটা টিফিন হলো না? এটা দেখলাম আমাদের বর্ধমানে তো পাওয়া যায় না। না 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 না, পাওয়া যায় খুব কম জায়গায়, মানে ঠিক থাকে না। তো আমরা এখানে এসে এটা খেয়ে দেখছি, খুব মানে ভালো খেতে, ভালো টেস্ট। বেশ একটা নতুনত্ব টিফিন। একদম নতুনত্ব টিফিন। কারণ কচুরি খাওয়া আমাদের তো ধরুন প্রায় হ্যাবিট হয়ে গেছে। আজকে একটু চাইলাম ডিফারেন্স কিছু খেতে। এরপরে আবার চা। হ্যাঁ, মন জুড়িয়ে যাবে, এত সুন্দর এই শীতকালে টিফিন খাওয়ার, গরম গরম টিফিন খাওয়ার পর এই চা একটু না হলে নয়। আমার চা, হ্যাঁ, একটা আমাদের বাঙালির কি আছে, একটা ঝাল জিনিস টিফিন কিছু খেলেই না মনে হয় যে একটা কিছু চা খাই বা কফি খাই। তো এখানে চা, এত ভালো চা, প্রচুর, এত সুন্দর স্বাদ। হ্যাঁ, এই এলাকার চা খুব ভালো। দাম এখন জিজ্ঞেস করিনি, তবে দাম জানার আগে আগে স্বাদটা দেখি, দামটা যদি ভালো লাগে তাহলে বেশি দিতে পারি। আমরা আজকে যে যাত্রাপথ অনুসরণ করে যাচ্ছি, জানিয়ে রাখি রাস্তা কোথাও এতটুকু কোনো অংশে কোনো খারাপ নেই। তো এই মুরগি খাসির মাংস খেতে খেতে বড্ড বোর হয়ে গেছি। উমেশদাকে বললাম যে আজকে হাঁসের মাংস ট্রাই করা যাক আজকে, অথবা এই ট্যুরে। উমেশদা কি বলছে যে হাঁসের মাংস নাকি খাওয়া যাবে না, কেন? হাঁসের মাংস খেলে এখন এই বাতের অসুবিধা, শীতকালে ব্যথা হবে শরীরে। তারপরে এখন আমি ভেড়া দেখতে পেলাম, ভাবলাম নেবে নাকি, দেখো রাস্তায় চলাফেরা করছে। কিন্তু ভেড়া দেখতে রাস্তায় যদি আমি ধরতে যাই, এখন আমাকে লোকে ধরবে। হ্যাঁ, ভেড়াকে আমি নিয়ে যাবো কথা, আমাকেই লোকে নিয়ে যাবে। না না, মালিকের সঙ্গে কথা বলে নিতে যে কত কি বলছে। হ্যাঁ, আর এখন শীতকাল, ভেড়া মাংস তো একদম শরীর পুরো একদম গরম থাকবে, চাঙ্গা থাকবে নাকি বন্ধা, তাই না? তা থাকবে, একদম চাঙ্গা থাকবে। দেখো কি ঘোরাবো গাড়ি নাকি? কিন্তু ভেড়ার মাংসের গন্ধতে তো লোক পালিয়ে যাবে। কেন বলি? হ্যাঁ, ভেড়ার মাংস একটু গন্ধ হয়, যেটা খাসিতে হয় না। আচ্ছা, হ্যাঁ, ভেড়ার মাংস একটু গন্ধ হয়, সেই কারণে জন্যই আমরা ভেড়ার মাংস খুব একটা খাই না সবাই। হ্যাঁ, সবাই পছন্দ করি না হয়তো, এটাই। লোকালে বিক্রিও হয় না। তবে এই ট্যুরে একটা মানে নতুনত্ব কিছু ভাবছি। একদম একটা নতুন ট্রাই করবো আমরা। তবে আমি যেটা মনে করে রেখেছি, ভুলভাল কিছু না, ভুলভাল কিছু না। ও যেটা বলছে খাসির কথা, আমি একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পাটনাই মুরগি। এইদিকে একটু পাটনাই মুরগি পুরুলিয়া অঞ্চলে ভালো পাওয়া যায়, সেটা আমাদের ওখানে পাওয়া যায়, যেটাকে আমরা লাল মুরগি বলে। হ্যাঁ, লাল। আবার অনেকে বলে দেশি মুরগি। হ্যাঁ, অনেকে আবার গ্যাস খাইয়ে দেশি মুরগি বলে বিক্রি করে দেয়, কিন্তু দেশি মুরগি নয় না। এটা হচ্ছে গোটাটা একটু লালচে ভাব হবে। হ্যাঁ, একই কালার দেখবেন, লালচে ভাব। চলো দেখা যাক গ্রামে মেলে কিনা। হ্যাঁ, তবে এটা দেশি সমান একদম ভালো। আমরা সালতোড়ার পর এই মুহূর্তে পার করলাম সাতুরিয়া। সাতুরি মানে কিন্তু আমরা ঢুকে গেলাম বলা যেতে পারে পুরুলিয়া জেলা। সালতোড়ার সাতুরি কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার একদম বর্ডার। সালতোড়া বাঁকুড়া, সাতুরি কিন্তু পুরুলিয়া। সাতুরি পার করে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা টার্ন নিলাম বাঁদিকে। বলে রাখি আপনাদের, সাতুরি ঠিক পার করেই কিন্তু পাবেন লেদাসন মোড়।
লেদাসোল মোড় থেকে কিন্তু বাঁদিকে টার্ন নিতে হবে, বাঁদিকে টার্ন নিলে পাহাড়পুর ইকো রিসর্ট, মানে পাহাড়পুর কিন্তু আর 18 কিলোমিটার রাস্তা। এই পথে যেটা চোখে পড়ল, প্রচুর পরিমাণে খেজুর গাছ, শুধু গাছে বেঁধে থাকা ওপরে মাটির হাড়িটারি অভাব। আপনাদের আগেই জানিয়েছিলাম যে এখানে সবচেয়ে নিকটবর্তী স্টেশন হচ্ছে ইন্দ্রবিল, আর ইন্দ্রবিল থেকে কিন্তু রিসর্টের পথে যাওয়ার পথেই এই তালাজুড়ি বাজার পড়বে। তো এখানে কিন্তু আনাজপত্র, কাঁচা মাল, তারপর ধরুন প্রয়োজনীয় জিনিসপত্র, টুকটাক ওষুধপত্র, তাও কিছু চিপস, ক্যাডবেরি, শুকনো খাবার সবটাই কিন্তু এই বাজারেই পাবেন। কারণ আমরা কিন্তু মাথায় রাখতে হবে একদম যাচ্ছি অফবিটে, সেখানে কাছাকাছি কোনো বাজার হাট কিচ্ছু পাবো না। তাই প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগবে এখান থেকে নিয়ে নিন। আমরা কিছু শুকনো খাবার, কিছু চকলেটস, চিপস নিয়ে নিলাম। এই এতক্ষণে উমেশদা আসছে, কি করছিলে তুমি এতক্ষণ? দিলাম একটা কিনিলে মিরিক মাছ, এই বাহ। মিরিক মাছ 3.5 কেজি ওজন। এই বাহ, সেই মিরিক মাছের আমরা শুধু পেটির অংশটা কেটে নিলাম। তাই হ্যাঁ, কি করবে, ভাজা খাবে? এবং ভাজা করে খাবো, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন এক্ষুনি আমরা রিসর্টে গিয়েই এটাকে ভাজতে দেবো। হ্যাঁ, যেটা আমরা আলাদা করে নিজেরাই ভেজে খাবো। একটা জিনিস মানতেই হবে, এই উমেশদা থাকলে কিন্তু কেনাকাটা করে রান্না করে বেশ খাওয়া দাওয়াটা জমে। আপনারা আগেও দেখেছেন দীঘায়, দীঘা ভ্রমণ সিরিজে, তো এই ভ্রমণ সিরিজে মনে হচ্ছে জমে যাবে নাকি? তো আমরা তালাজুড়ি বাজার থেকে ডান দিকে রাস্তা ধরলাম, এখান থেকে মোটামুটি আর ওই 4 কিলোমিটার আমাদের রিসর্ট। আমরা এই মুহূর্তে রয়েছি চারপাশে পাহাড় দ্বারা বেষ্টিত গ্রাম, যে জন্য এই গ্রামের নাম পাহাড়পুর। সেই পাহাড়পুরের পাহাড়পুর ইকো রিসর্টে। তো চারপাশ কিন্তু সবুজ বেষ্টিত পুরো পাহাড়, চারদিকে, এদিকেও রয়েছে পাহাড়, এদিকেও রয়েছে, সেই জন্য কিন্তু এই জায়গার নাম পাহাড়পুর। তো এই হচ্ছে পাহাড়পুর ইকো রিসর্টের মেন গেট। এদিকে যে কটেজগুলো দেখছেন এগুলো ট্রিপল বেড, আর এদিকটা ওই যে আমাদের গাড়ি রয়েছে, এদিকটা পার্কিংয়ের জন্য অনেকটা প্লট করা আছে। আর এদিকটা যে কটেজগুলো দেখছেন পরপর 3টে কটেজ, এগুলো ডবল বেড। এই যে 1, 2, 3 সেম কটেজ। আমরা রয়েছি মাঝেরটা, আমাদের জন্য বরাদ্দ হয়েছে একদম 2 নম্বর কটেজ। তো এরকমই এখানে 3টে ডবল বেড কটেজ আর 2টো ট্রিপল বেড, মোট 5টা কটেজ আছে, তাই তো দাদা? আর কোনো কটেজ নেই। আর এদিকটা খাবার ঘর, আর এদিকটা কিন্তু এই যে রুমটা দেখছেন এটা ড্রাইভার থাকার জন্য, মানে আপনার সঙ্গে যদি কোনো ড্রাইভার আসে গাড়িতে, তাহলে কিন্তু ড্রাইভারের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। ড্রাইভারের থাকার জন্য আপনার খরচ পড়বে 600 টাকা। খাওয়া দাওয়ার ব্যাপারটা বলে রাখি, খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে একটাই রেট, পার হেড পার ডে 700 টাকা প্রতিজন। তার মধ্যে আপনি পাবেন সকালে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড রাতের ডিনার, যেরকম নর্মালি থাকে। আর এই যে আমার পেছনে কটেজ, এগুলো ডবল বেড কটেজ, আমি তো আগেই বললাম, এগুলোর ভাড়া পড়বে 2500 টাকা করে। আর সামনে যেটা দেখালাম ট্রিপল বেড কটেজ, ওই ট্রিপল বেড কটেজগুলোর ভাড়া পড়বে 3000 টাকা করে। দেখুন এই হচ্ছে আমাদের রুম, ওপরটা খুব সুন্দর খড়ের কাজ, আর এটা যেটা দেখছেন খেজুরের পাতা দিয়ে বোনা তালাই, যেটাকে বলা হয়, দেখুন, বা পাটিও বলতে পারেন। আর রুমের দরজায় জানলায় খুব সুন্দর দুধারে কিন্তু আলপনা দিয়ে আঁকা হয়েছে, দেখুন। চলুন ভেতরটা একটু দেখানো যাক। এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা, কাঠের খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, ওয়ালের ওপর, সিমেন্টের দেওয়ালের ওপরে কিন্তু এই কাঠের ডেকোরেশনটা করা হয়েছে। আর রুমে এসি রয়েছে, তবে এসি চালানোর তো প্রয়োজন নেই এখন যেহেতু শীতকাল। এছাড়া কিন্তু চাইলে এই যে ছোটো ছোটো টেবিল ফ্যানও দেওয়ালে লাগানো হয়েছে, চাইলে ফ্যানও চালাতে পারেন যদি প্রয়োজন পড়ে। এখন প্রয়োজন পড়বে না। আর দেখুন ওপরের প্যাটার্নটা অনেকটা সেই ডুপ্লেক্স রুম হয় না, ডুপ্লেক্স রুমের মতো প্যাটার্নটা। ওপরেও তালাই দেওয়া হয়েছে, তালাই, ওপরে খড়, অসাধারণ ডিজাইন কিন্তু। আর বরাবরই আমার কাঠের রুম দারুণ লাগে, এটা নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে ডবল বেড, 2টো বালিশ দেওয়া রয়েছে, এদিকে একটা দেওয়া রয়েছে, কিন্তু এটা লেপই মনে হচ্ছে, হ্যাঁ লেপ, অন্য জায়গায় ব্ল্যাঙ্কেট দেখানে লেপ দিয়েছে, ঠান্ডার পরিমাণটা বেশ ভালোই। আচ্ছা, ওইখানে দেখতেন যেটা আকাশি রঙের ভাঁজ করা আছে, ওটা কিন্তু মশারি,
এটা একটু নতুনত্ব দেখলাম যে কোথাও মশারি দেয় না, জানি না মশা আছে কি না, তো সেটা রাত্রেবেলায় বোঝা যাবে। আচ্ছা দেখুন এদিকে দিয়েছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, দুটো চায়ের কাপ, আচ্ছা চা খাওয়ার জন্য সরঞ্জামও দেওয়া আছে এই যে। আচ্ছা চা খাওয়ার জন্য সরঞ্জামও সমস্ত কিছু দেওয়া আছে এই যে, টি ব্যাগ, সুগার, মিল্ক সমস্ত কিছু রাখা আছে কিন্তু। আচ্ছা এটা 2 বোতল জল দিয়েছে, ওদিকে অ্যাস্ট্রে, নিচে ডাস্টবিন। আর এই যে অসাধারণ কাজটা, এটা কিন্তু আমি দেখেছিলাম গড়পঞ্চকোটে, হ্যাঁ ওখানকার স্থানীয় লোকেরাই হাতে বোনে, খুব সুন্দর। আচ্ছা এদিকে হ্যাঙ্গারের জন্য এটা কিছু জিনিসপত্র আপনি ঝোলাতে পারেন, হ্যাঙ্গার ওদিকটা রয়েছে, আমরা যেমন ঝুলিয়ে রেখেছি আমাদের জ্যাকেটগুলো, এখানে কিছু আপনারা ঝুলিয়ে চাইলে রাখতে পারেন। আর জানলা রয়েছে এই একটা দিক রুমের, আর এই দুটো দিক, আর এইটা 3টে দিক, এটা তো বাইরেটা দেখা যাবে। আর এটা কটেজের সাইড ভিউ, এটাও সাইড ভিউ। এই হচ্ছে রুম, দিয়েছে একটা কাঠের টেবিল, দুটো গামছা, ওদিকে একটা চেয়ার, আর এদিকে একটা আয়নার সামনে চেয়ার। দেখুন অসাধারণ রুম, কটেজের ভেতরটা কিন্তু সত্যি সুন্দর। চলুন এবার আপনাদের একটা নতুনত্ব জিনিস দেখাই, যেটা হচ্ছে গার্ডেন ভিউ ওয়াশরুম, একদম ন্যাচারাল বাথরুম। দেখুন এইটা কিন্তু এখানে ইউনিক, মানে এটা দারুণ দারুণ, মানে জাস্ট কল্পনার বাইরে। দেখুন এই হচ্ছে বাথরুমের ভেতরটা, মানে ওয়াশরুম। দেখুন নিচটা পুরো কাঠের, আপনি এটা পর্দাটা চাইলেই টানতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর কুমোট, ওদিকে হ্যান্ড শাওয়ারও রয়েছে, বালতি, মগ, যা যা লাগে। আচ্ছা বেসিন রয়েছে, ওইদিকে হ্যান্ড ওয়াশ, আর এইটা গিজার, সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু ন্যাচারাল বাথরুম নামেই, কিন্তু সব কিছু অ্যাভেলেবেল। দেখুন এদিকে শাওয়ারও আছে, দারুণ সুন্দর। দেখুন একবার এদিক থেকে যদি দেখি, অসাধারণ লাগছে। হ্যাঁ সামনে কলা গাছ মস্ত বড় বড়, দারুণ সুন্দর বাথরুমটা, তাই না? দেখুন একটু টেনে দিয়ে ওদিক থেকে আপনাদের একবার দেখাই। দেখুন পুরো ইউনিক ব্যাপার একদম। নিচে ম্যাটও পাতা রয়েছে, শীতকালে এটা অতি প্রয়োজন, যাতে রুমটা একটু নিচটা গরম থাকে, যদিও কাঠের, গরম থাকবে। আচ্ছা এবার দেখা হচ্ছে প্লাগ পয়েন্ট। প্লাগ পয়েন্ট এদিকে একটা রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটলিটা দেওয়া রয়েছে। আচ্ছা ওই দিকে আরেকটা প্লাগ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি, আর ওই দিকে বেডের একদম কোণে, যেটা খুব দরকারি, বেডের কাছাকাছি থাকা প্লাগ পয়েন্ট দুটো রয়েছে। এই যে ঘরগুলো দেখছেন না, এই যে খড়ের ঘর, এই খড়টা কিন্তু ডাইরেক্ট নেই, এর নিচে তিরপল দেওয়া রয়েছে, তার নিচে খেজুর পাতার পাটি, যেটাকে বলে তালাই। এই রিসর্টে দেখুন সব থেকে যেটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে, 4-5টা, এই দিকটা, ওর পেছন দিকটা, কটেজের বাদিকটা, ওই ড্রাইভার রুমের বাদিকটা, মানে চারদিকে কিন্তু অসংখ্য ফুল গাছ লাগানো আছে, মানে শীতকালীন যে ফুল হয় সেই ফুল গাছ লাগানো আছে। যেমন এদিকটা গ্যাদা, ওদিকটা ওই যে গোলাপি রঙের যে বড় বড় ফুলগুলো হয়েছে, বড় গাছগুলো লম্বা লম্বা, কসমস, তারপর জেনিয়া, বিভিন্ন শীতকালীন ফুল, মানে দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখুন অসাধারণ অসাধারণ। আচ্ছা দাদা এখানে ক্যাম্প ফায়ার করা হয়, তো ক্যাম্প ফায়ারের কী রেট আছে? মানে শুধু ধরুন আগুন ঠাগুন, মানে লোকে একটু মানে আগুন পোহালো, কাঠ জ্বালিয়ে, ব্যাস এইটুকু, চিকেন বারবিকিউ ছাড়া? যদি আগুন পোহায় তাহলে 300 টাকা আছে রেট। 300 টাকা? হ্যাঁ, আচ্ছা মানে আপনারা শুধু কাঠের ব্যবস্থা করে দেবেন, একদম ফ্রেশ কাঠ দেবেন? চেয়ার টেবিল লাগিয়ে দেবো আমরা। আচ্ছা সব রকম ব্যবস্থা করে দেবেন, আপনারা কাঠের দামটা নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা এছাড়া যদি কেউ চিকেন বারবিকিউ করে ওর সাথে, তাহলে সেটা কত রেট? 1 কেজি? 1 কেজিতে 500 টাকা লাগবে। 500 টাকা। 1 কেজি নিচে কি করেন? হ্যাঁ করি না, 1 কেজি নিচে করা হয় না। আচ্ছা 1 কেজি নিচে করা হয় না, মানে ধরুন Minimum দুজন থাকলে 1 কেজি সে কী করে খাবে? সেটা কিছু করার না, সেটা বন্ধ করে দিতে হবে। 1 কেজি মানে 500 গ্রাম আপনারা করেন না, না, না। মানে মিনিমাম 1 কেজির নিচে হয় না? minimum আর যেহেতু ম্যারিনেট ফ্যারিনেট করতে একটা ইয়ে পড়ে, যাই হোক। হ্যাঁ তো মানে দুটোই এখানে অ্যাভেলেবেল হয়, তাই তো? আচ্ছা এমনি কোনো মানে ধরুন সাঁওতালি নৃত্য বা ছৌ নাচ বা যেটা এখানে মানে ওটার জন্য আলাদা রেট লাগবে। আলাদা রেট লাগে, ওটা আগে থেকে বলতে হয়? আগে থেকে বলতে হবে। দিনে দিনে সে বললে হবে না? না না না, এখন বললে হয়তো কালকে পাওয়া যাবে। কালকে পাওয়া যাবে, মানে মোটামুটি একদিন আগে বললে ভালো। ওটা কেমন কি? তারা 1 ঘন্টা নাচবে 3000 টাকা নেবে। 3000 টাকা নেবে 1 ঘন্টায়? আচ্ছা ওটা কি ছৌ নাচ না আদিবাসী? না, আদিবাসীদের নাচ। আদিবাসী নৃত্য নর্মাল? ছৌ নাচ এখানে নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা আদিবাসী নৃত্যটা হয়। আর বাউল গানে কোনো ব্যবস্থা আছে নাকি? বাউল গান হয় না। আপনার নামটা? আমার
আমার নাম শম্ভু। সম্ভব আপনি কি এখানকার ম্যানেজার নাকি? না, আমি এখানে রান্না করি। আচ্ছা, দোকান মানে করা, দেখাশোনা করেন, মানে ওই সবকিছু। মানে ওয়ান টাইপ অফ ম্যানেজার কাজটা আপনি করেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখানে কিন্তু আশেপাশে পায়ে হেঁটে ঘোরার জায়গা অনেক রয়েছে, তো সবগুলো আমরা কভার করব ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, চিন্তার কোনো কারণ নেই। তো এখন যাচ্ছি সামনে একটা খুব সুন্দর পাহাড়ের নিচে লেক রয়েছে, যেটাকে বলা হয় ইকো লেক। একদম পায়ে হাঁটা দূরত্বে, জাস্ট রিসর্ট থেকে বেরিয়ে বাদিকে গেলেই তারপর আরও একটা ডান দিক আপনি পৌঁছে যাবেন কিন্তু ইকো লেকে। উমেশ দা, যা ডাইরেকশন দিলাম ঠিক আছে তো? হ্যাঁ, যেটা বললাম আমরা সেই জায়গায় গিয়ে একবার দেখে নেবো মিলিয়ে আমরা যেটা বলছি সেটা একদম সঠিক কিনা, কারণ আমরাও তো আজকে প্রথমে এলাম। একদম ওই তো পাহাড় কাছেই দেখা যাচ্ছে, ওর নিচে লেক। প্রথমে এসেই স্নানটা সেরে নিলাম, মানে অত ভোরবেলা তো স্নান করে আসা হয়নি। উমেশ দা আমরা স্নান করে এসেছিল নাকি উমেশ দা? হ্যাঁ, আমি চান করেছি। আমি ভাবছি যে আদৌ গরম জল হবে কি হবে না। বাবা, দারুণ দারুণ গরম জল, খুব সুন্দর গিজার কাজ করেছে। কিন্তু রিসর্টে বললাম যে আমরা ফিরে এসে লাঞ্চ করব, কারণ একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরে আসি, খিদেটা আরও জাঁকিয়ে পাবে। এই যে আমাদের মেন রোড থেকে যখন এসেছি এই বাঁদিকে রিসর্টে আমরা গেছি, এখন রিসর্ট থেকে বেরিয়ে আমরা এই ডান দিকে যাব, যেখানে রয়েছে ইকো লেক। এটা দিয়ে ওঠা যাবে না, ওইদিকে যাবো? এটাই, কিন্তু এদিক দিয়ে ওঠার রাস্তা হয় না, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে চলো দেখি একবার। এই দেখুন কি সুন্দর, অসাধারণ এই ইকো লেক। এই লেককে কেন ইকো লেক বলা হয় এবার সেটা আমরা প্রমাণ দেব। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম ফাইন। কিছু বুঝতে পারলেন? ব্যাপারটা হচ্ছে, কথাটা আমরা যেটাই বলছি সেটা কিন্তু এখানে ইকো হচ্ছে। সামনে যেহেতু পাথর আছে, স্টোন, ওই স্টোনে ধাক্কা খেয়ে কথাটা আবার কিন্তু এই পারে ফিরে আসছে। এই জন্যে কিন্তু এই লেককে বলা হয় ইকো লেক। এখন করব লাঞ্চ। হেঁটে এসে পেয়ে গেছে জবরদস্ত খিদে, তাই তো? তো এখানে এলে না, এই যে দেখুন, সেটা মানে ডাইনিং হলই হোক কিংবা বেডরুমই হোক কিংবা আশপাশ, কয়েকটা জিনিস আপনার চোখে পড়বে। কী বলো তুমি দা? বাঁশ, কঞ্চি, কাঠ, ঠিক আছে, বেতের চেয়ার কিংবা বেতের টেবিল, খেজুর পাতার পাটি, খড়ের চালা, মানে পুরো জিনিসগুলোকে মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, গ্রাম্য যে ঘরানা সেটাকে তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের আয়োজন। তিনজনই একসাথে বসেছি আজকে আমরা মধ্যাহ্ন ভোজনে। তো আসুন একটু পরিচয় পর্বটা সেরে নিই। লাঞ্চে কী কী দিয়েছে? ভাত, এটা পুঙ্কো শাক, পেঁয়াজ কলি, আলুর চিপস, এটা কাতলা মাছ, আমি পেটি বলেছি কারণ গাদার মাছটা খেতে পারি না, ওই জন্য আগের দিন ফোন করে বলে দিয়েছিলাম পেটি। আচ্ছা, ডাল, এটা আলু ফুলকপি রোস্ট মটরশুঁটি দিয়ে, হ্যাঁ মানে এটা গা মাখা তরকারি, চাটনি, এটা দিয়েছে দই। আচ্ছা, এদিকে নলেন গুড়ের কালাকাত, তাই তো কালাকাত তো এটা, আর ওটা পাঁপড়, স্যালাড। এই হচ্ছে আয়োজন। কি মজা? একদম ঠিক আছে। ঠিক আছে আয়োজন। এখানে যেই ভদ্রলোককে দেখলেন না, মানে ওই ক্যাম্প ফায়ারের কথা যিনি বললেন, উনি কিন্তু সব রান্নাবান্না করেন। আমরা এখন খাওয়া দাওয়া সেরে রুমে হয়তো একটু সামান্য রেস্ট নেব। গত পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম, সরি গত পর্বে না, গত 2 পর্বে আগে, মানে চাষার বাসাতে যখন ছিলাম আমরা বাঁকুড়ায়, মুরগি লড়াই হয়েছিল।
এখানেও কাছেই একটা মুরগি লড়াই হবে 4টে থেকে। তো ভদ্রলোক যিনি মানে রান্নাবান্নার দায়িত্বে তিনি রয়েছেন, ম্যানেজার যাকে বললাম, তো উনি বললেন দেখে আসতে পারেন, ভালো লাগবে মুরগি লড়াইটা। উমেশদার কাছে নতুন ব্যাপারটা, মানে উমেশদা আগে দেখেছি কিনা আমি জানি। আগে দেখেছি উমেশদা? আচ্ছা আচ্ছা, আমি তো এর আগে দেখেছি, রিপনদা দেখেনি মনে হয় নাকি? চলুন যাবো, খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর 4টে থেকে শুরু হবে মুরগি লড়াই। কমপ্লিট। উমেশদা এখানে একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু ফ্রেশ। একদম আমি অনেক জায়গায় অনেক রিসোর্টে মাছ খেয়েছি, কিন্তু বিশ্বাস করুন মাছের টেস্ট ফিরে পেলাম, মানে রিসোর্টে হোমস্টেতে টেস্ট ফিরে পেলাম অনেকদিন পর। সত্যি কথা বলতে মানে ইচ অ্যান্ড এভরি আইটেম প্রত্যেকটা ভালো, কোনটা খারাপ বলবো। এখন এই যে দই খাচ্ছি শেষ পাতে। ও না, সন্দেশ বাকি আছে এখনো। এই যে মিষ্টি মুখটা শেষ পাতেই হবে। টেস্টটা নেওয়া হলো না, জাস্ট একটু বসে বসে সবাই আড্ডা ফাড্ডা মারলাম, ওইটুকুই। কারণ এরপরে মুরগি লড়াই শেষ হয়ে যাবে। আর এই গ্রামে পাহাড়পুরে কিন্তু মাসে একবারই হয়, আর অন্যান্য জায়গায় হয় মুরগি লড়াই, এখানে মাসে একবারই হয়। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই যে উমেশদা আগে আগে যাচ্ছে, এই রাস্তা দিয়ে রিসোর্টের ভেতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু এই মিনিট 1.5-2 হাঁটতে হবে নাকি উমেশদা? যাচ্ছে, আমরা কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকেই। তো আমরা এই যে রিসোর্টে আছি না, এই রিসোর্টের মালিক কিন্তু কলকাতার। দুজন মালিক রিসোর্টের, দুজনের বাড়ি কিন্তু কলকাতায়। ওই যে সামনেই প্রচুর মানুষের ভিড়, সেই উৎসব, যে উৎসব আমি আপনাদের চাষায় বাসায় থেকে দেখিয়েছিলাম। প্রচুর লোক, প্রচুর লোক, দেখুন একবার। বাবা মজা, মেলা মেলা বসেছে তো। ছুটির দিনে গ্রামে মুরগি লড়াই এক আনন্দ উৎসব। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে আসে লোকজন মুরগি লড়াই দেখতে, আবার কেউ কেউ মুরগি লড়াই করাতে। এক জায়গায় প্রচুর মানুষের সমাগম হয় একসাথে। যে মাঠটায় মুরগি লড়াই হচ্ছে রিসোর্ট থেকে কিন্তু একদম কাছে, 1.5 মিনিট না 1 মিনিটেই পৌঁছে যাবে, একদম কাছে। গাছপালা জঙ্গলে আড়াল হয়ে গেছে, পেছনেই রয়েছে পাহাড়, সীমাপুরি পাহাড়। ওখানে কিন্তু আপনারা ট্রেক করে উঠতে পারেন, জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। যেটা আমি জানতে পারলাম আমাদের রিসোর্টের রাঁধুনি শম্ভুবাবুর থেকে। তো ওইখানে একটা টাওয়ার তৈরি করা হয়েছে, ওয়াচ টাওয়ার, ওরকম কিছু নয় যে ওয়াচ টাওয়ার, আপনি ওয়াচ টাওয়ার উঠলে দেখতে পাবেন জঙ্গল, ওরকম নয়, ইট দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ইট দিয়ে। খুব সুন্দর জায়গাটা। তো যাই হোক, যদি সময় থাকে যাবো। এছাড়াও আপনারা ঘুরে নিতে পারবেন সরকারি পরিচালনায় মাটি সৃষ্টি নাম, তো একটা খুব সুন্দর লেক তৈরি করা হয়েছে ওখানে। এখন বোটিংটা বন্ধ আছে, আগে বোটিং হতো, পরেও হয়তো চালু হবে। নৌকোটা ওখানে রাখা আছে, বোট টোট ওখানে রাখা আছে, এই মুহূর্তে বোটিংটা বন্ধ। ওই জায়গাটা খুব সুন্দর, আমরা সকালে যাব। এছাড়া আগেই তো বলেছি দ্বারকেশ্বর নদী তো আছেই, ভোরবেলাটা যাবো কালকে আমরা। দেখুন দুদিকে হচ্ছে, এইটা একটা দল, এইটা একটা দল। ওই দেখো পালিয়ে গেল, চলে গেছে, মুখ পুড়ে নিয়েছে। দেখলে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে উমেশদা বুঝতে পারেনি, আঘাত খেয়ে যে পালিয়ে যাবে সে কিন্তু হেরে যাচ্ছে, তাই তো? তাকে ধরা হয় পরাজিত, আর যে বারবার অ্যাটাক করবে সে কিন্তু জয়ী। ঠিক আছে, ওই মুরগিটা দেখলে তো আঘাত খেলে পালিয়ে গেল। হ্যাঁ, ওর লেগেছে, শরীর লেগেছে, আঘাত লেগেছে, হয়তো রক্ত বেরিয়েছে সামান্য। হ্যাঁ, ছুরি ছুরি। দেখো এরপরে লড়াই চলতে থাকবে। এরকম ভিড় দেখুন একবার, কিরকম জাস্ট ভিড়, মানে মেলাতে ঠিক যেরকম লোকজন হয় সেরকম। টুপি, জ্যাকেট, জুতো, মোজা পরে রেডি। এই জ্যাকেটটা যেটা দেখছেন, ভেতরে আরও একটা সোয়েট শার্ট আছে, তার ভেতর উলিকোট, তার ভেতর স্যান্ডো গেঞ্জি। তো মানে এতটাই ঠান্ডা পড়েছে বাইরে, বলার মতো নয়। মানে দার্জিলিং না পুরুলিয়া ভুলে যাচ্ছি, মানে এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা। আর বাইরে 4-5টা অন্ধকার, যাচ্ছি বাইরে দেখাচ্ছি, শুধু ওই কয়েকটা কটেজে যে টিম টিম করে হলুদ আলো জ্বলছিল, ব্যাস ওই কটা আলোই। আর এখন আমার মুখে যেটা পড়ছে সেটা সামনে আলো আছে, তাহলে ঘরটাও কিন্তু বেশ অন্ধকার। এই দেখুন, দেখেছেন এরকম ঠিক। এই হচ্ছে ব্যাপার। চলুন একটু যাই বাইরে, সামনে যাই। দেখুন, উফ রিপনদা কেমন ঠান্ডা গো। আলোটা আমি সরাই, দেখুন
ঘুটঘুটে অন্ধকার, একটা গা ছমছম পরিবেশ। হ্যাঁ, এই কনকনে শীতের ঠান্ডায় মানে চিকেন বারবিকিউ দরকার নেই, কিন্তু আগুন পোহাবো না, এটা কি হতে পারে? এই দেখুন ব্যবস্থা করে দিয়েছে অলরেডি, ওরা আগুন জাস্ট ধরিয়েছে। হ্যাঁ, কাঠও আনতে বলেছিলাম সকালবেলায়, মোটামুটি ওটা 25 কেজির মতো কাঠ এনেছে। দেখা যাক এখন কতক্ষণ জলে। উফ, ব্যাপক ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। আর এই যে ল্যাপটপটা নিয়ে এলাম আজকে এখানে, তার কারণ হচ্ছে ঘরে কোনো নেটওয়ার্ক নেই, এখানে একটু বসবো, এয়ারটেলের নেটটা যদি পাওয়া যায় হটস্পট দিয়ে কানেক্ট করে, কারণ আজকে অলরেডি ভিডিও পাবলিশ করব। ঘর থেকে মোটামুটি সব কাজই করা হয়ে গেছে, এখানে সামান্য মিনিট পাঁচেকের কাজ আছে। দেখি 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 নেট কানেক্ট হয় কি না, নেট কানেক্ট হয় কি না। বাহ বাহ, কি ছিটছে গো ফুলকি। হ্যাঁ, এই যে চলে এসছে। কি দিয়েছো ভাই? এটা লিকার চা, তাই তো? আর বিস্কুট, সঙ্গে কি আছে? চিনি। আর এমনি স্ন্যাক্সে কি আছে? চিকেন কাবাব হয়ে গেছে? কাবাব হয়ে গেছে, তেলে ফ্রাই করে দিচ্ছে। আচ্ছা, আমার চাটা একটু এখানে দিয়ে দাও না, এদিকে দিয়ে দাও না। হ্যাঁ, এখানে সামনেটা দিয়ে দাও। চিনি অল্প দাও, সামান্য চিনি দাও, বেশি চিনি লাগে না। দাও, ব্যাস ব্যাস, দাও দাও দাও, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক। ও কি পার্লেজি, বাবা, ছোটোবেলার পার্লেজি বিস্কুট। এই তো আবার কি চিকেন কাবাব না? ওয়াও, দেখি 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 দেখি, 2 পিস করে। বাহ, বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ। কি উমেশ দা, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। একটা করে লেগ আর সিনা নাকি ওটা? না না, ওই যে একটা করে লেগ পিস আর একটা সিনা পিস। বাহ, দারুণ। এই হচ্ছে লেগ ফ্রাই, টেস্ট করে দেখি। হ্যাঁ বাবা, ব্যাপক গরম। দারুণ করেছে, দারুণ। আমি এখানে এসে কিন্তু একটা অন্যরকম সত্যি দেখলাম স্ন্যাক্স আইটেম, যেটা কিন্তু অন্য কোনো রিসর্টে পাইনি। দেখুন, যেটা সত্যি সেটা বলতে হবে সত্যি, কারণ বাড়ি এতটুকু বলছি না। দারুণ করেছে খাবারটা, টেস্ট এবং একদম কিন্তু স্ন্যাক্সের জন্য নতুনত্ব আইটেম। এই হচ্ছে ওনাদের রান্নাঘর। তো আমরা যে এই মাছ কিনেছিলাম, তাই তো নাকি মজদা? সেই মাছই এখন ভাজা চলছে। এই যে গরম গরম মাছ ভাজা। আচ্ছা মজদা, তেলটা কি করলে? মাছের যে তেলটা দিয়েছিল, মাছের তেলটা আমরা এই মুহূর্তে একটা বেসন পাইনি, বেসন করে দিয়ে ভেবেছিলাম একটা আইটেম করবো, মাছের ওই বড়া, তেলের বড়া, তেলের বড়া, তেলের বড়ার মতো। হ্যাঁ, এবার যেহেতু এইখানে দোকান কাছাকাছি নেই, এবার দোকান বন্ধ হয়ে গেছে, তো এখন আমরা ওটাকে একটা মশলা দিয়ে একটু চটপটির মতো একটা করা হয়। আচ্ছা সমুদ্র, এটা কি মানে এক্স্যাক্টলি কি মানে হচ্ছে, মানে কিভাবে বানাচ্ছ? মাছের অ্যাকচুয়ালি চটপটি, চটপটি। আচ্ছা, মাছের তেলের চটপটি। আচ্ছা, কি কি দিয়েছো এর মধ্যে? এর মধ্যে দেওয়া আছে সরষের তেল, আচ্ছা, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো। ভালো লাগবে না? গন্ধ লাগবে না? না, কোনো গন্ধ লাগবে না। তাই? এই হচ্ছে আমাদের রান্নাঘর। ছোট ঠিক আছে সব একদম। ছোট কিন্তু আজকে অনেক খেটেছে। ওদিকে সমর দাও, হ্যাঁ সমর দা আজকে মুরগি লড়াতে। মুরগি কি হলো, হয়নি? চা ছোট আজকে আগুন ধরানোর জন্য অনেক কিছু করেছে, এখনো থেকে আগুন জ্বলছে। তোমরা কি এখানেই শো নাকি? আচ্ছা আচ্ছা, সমুদাও কি এখানেই? এখানে শো হয় তিনজনে? এই যে উমেশদার পছন্দ করা মাছ কেনা হয়েছে, সেই মাছই এখন ভাজা চলছে। এই মিরিক মাছ একদম লোকাল মিরিক মাছ, জ্যান্ত ছিল, সেই জ্যান্ত দেখে আমরা কিনেছি, এবং মাছটার সাইজ 3 থেকে 3.5 কেজি ওজন ছিল। অনেক বড় ছিল মাছটা। হ্যাঁ, পেটিটা প্রায় 1 কেজির মতো পেটি পেরিয়েছে। 900 গ্রাম, আর একটা 100 গ্রাম দিয়েছে। তো যার জন্য আমরা এটাকে প্রেফার করলাম। তাহলে তো সবাই রুই কাতলা খায়, কিন্তু এটা স্বাদ একটু আলাদা হবে। এটা তেলটা বেশি হয় না?
গরম গরম মাছ ভাজা দিয়ে আমাদের শুরু হলো ইভিনিং স্ন্যাক্স পার্টি। তার সাথে এই কনকনে শীতের রাতে রোমাঞ্চকর এক পরিবেশ। বাদ ছিল না উমেশদার গলায় হিন্দি গানও। चिंगारी कोई भर के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, हो उसे कौन बुझाए। माना तूफान के आगे नहीं चलता जोर किसी का, माना तूफान के आगे नहीं चलता जोर किसी का। मौजों की कागज कोरा ही रह गया, जो लिखा था आंसुओं के संग बह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। एक हवा का झोंका आया, চলেছে একের পর এক গান। এরকম পরিবেশে হয়তো এই স্মৃতিগুলোই থেকে যাবে চিররঙিন চিরদিনের জন্য। है मुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा। আড্ডা মজা গান বাজনা হয়ে উঠল। রাত তখন গভীর। ঘড়িতে যে বাজছে কটা আমাদের খেয়াল নেই কারোর সেটা। অবশেষে আমরা চলে এলাম ডিনার টেবিলে। রাতে মেনু ছিল গরম গরম রুটি, বাঁধাকপির তরকারি, চিকেন কষা আর একটা করে ল্যাংচা। খাবার টেস্ট আর বলতে বাকি থাকে না, এই দ্বিতীয়বারের জন্য হলেও যেন দুর্ধর্ষ। আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি উঠে আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরে রওনা দিয়েছিলাম পুরুলিয়া জেলার আরও এক অপডেটের সন্ধানে। ভ্রমণ সিরিজে আসবে যখন পরপর পর্ব, মিলিয়ে দেখে নেবেন আমাদের অভিজ্ঞতাও ছিল একের পর এক অনবদ্য। তাই তো বলি আজকের জন্য থাক এটুকুই। ফিরে আসছি আগামী গল্প নিয়ে নতুন আর একটা পর্বে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।